আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আজারবাইজানে বসে সিরিয়াকে ইহুদিদের কাছে বিক্রি করে দিলেন প্রেসিডেন্ট আল-সারা। ইসরায়েল রাষ্ট্রে ক্যান্সার, পতন হবে যখন তখন। মিয়ানমারে ভারতীয় সেনাবাহিনীর শতাধিক ড্রোন হামলা। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক। এবার ভারতকে যে কড়া বার্তা দিল চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে, মন্তব্যে ম্যাক্রো। ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়ে যা বললেন শাহবাজ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। আজারবাইজানে বসে সিরিয়াকে ইহুদিদের কাছে বিক্রি করে দিলেন প্রেসিডেন্ট আল-সারা। গাজায় চলমান গণহত্যার মধ্যেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-সারার আজারবাইজান সফরের ফাঁকে রাজধানী বাকুতে একজন সিরিয়ার এবং একজন ইসরায়েলি কর্মকর্তা মুখোমুখি বৈঠক করেছেন। শনিবার 12 জুলাই বৈঠক করেন তারা, যখন ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছিল ইসরায়েলি সেনারা। দামেস্কের একটি কূটনৈতিক সূত্র এই তথ্য জানায়। এই বৈঠকটি ইসরায়েল ও সিরিয়ার জন্য একটি বড় পদক্ষেপ, কারণ কয়েক দশক ধরে শত্রুতা চলে আসার পর দুই কর্মকর্তার মধ্যে মুখোমুখি বৈঠক হলো। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই সূত্র জানায়, আল-সারার বাকু সফরের ফাঁকে একজন সিরিয়ান কর্মকর্তা এবং একজন ইসরায়েলি কর্মকর্তার মধ্যে একটি বৈঠক হয়েছে। ইসরায়েল আজারবাইজানের একটি প্রধান অস্ত্র সরবরাহকারী এবং ককেশাসীয় দেশটিতে তাদের উল্লেখযোগ্য কূটনৈতিক উপস্থিতি রয়েছে, যা তাদের চিরশত্রু ইরানের প্রতিবেশী। ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের উৎখাতের পর আল-সারার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাতে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ঠেকাতে সিরিয়ায় শত শত বিমান হামলা চালায় ইসরায়েল। এদিকে আল-সারা বারবার বলেছে যে সিরিয়া তার প্রতিবেশীদের সাথে সংঘাত চায় না, পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর আক্রমণ বন্ধ করার জন্য চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে। সিরিয়ার সরকার সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা 1974 সালের বিচ্ছিন্নতা চুক্তিতে ফিরে আসার জন্য ইসরায়েলের সাথে পরোক্ষ যোগাযোগ করেছে, যা বাফার জোন তৈরি করেছিল। গত মাসের শেষের দিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছিলেন যে ইসরায়েল সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে আগ্রহী। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার একটি সরকারি সূত্র জানায় এটি প্রাথমিক অবস্থায় আছে। কিন্তু এই সপ্তাহে লেবানন সফরের সময় সিরিয়ায় মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানান, সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে সংলাপ শুরু হয়েছে। ইসরায়েল রাষ্ট্রে ক্যান্সার, পতন হবে যখন তখন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নাৎসি জার্মানরা বিশ্বাস করত যে জার্মানরা পৃথিবীর অপরাপর জাতিগোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ জাতি এবং তারাই কেবল বিশুদ্ধ আর্য রক্তের অধিকারী। তারা আরো বিশ্বাস করত যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জাতি হিসেবে তারাই কেবল পৃথিবীকে নেতৃত্ব দিতে পারে। এখানে মজার বিষয় হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ইহুদি জাতি নাৎসি জার্মানদের দ্বারা ব্যাপকভাবে নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার শিকার হয়, যে জাতি জার্মানদের কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসেবে যুগ যুগ ধরে জুলুম ও নিগৃহের শিকার হয়, সেই ইহুদি জাতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানদের পরাজয়ের পর তাদের জাতিগত শ্রেষ্ঠত্বের নতুন বয়ান পৃথিবীর সামনে উপস্থাপন করে। তারা রাতারাতি মজলুম থেকে জালিম হয়ে ওঠে। তারা ইউরোপ, আমেরিকা, আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে আরবে এসে ফিলিস্তিনিদের জমি জোরপূর্বক দখল করে বলে এটা তাদের প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুতি ভূমি। ঈশ্বর তাদের জন্য এই ভূমি অনাদিকালের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন, আর তারাই হচ্ছেন ঈশ্বরের চুজেন পিপল বা মনোনীত সম্প্রদায়। অতএব তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তারাই ঈশ্বরের কাছে সবচেয়ে সম্মানিত জাতি, আর অন্যরা সব নিকৃষ্ট, অসভ্য, বর্বর ইত্যাদি। আজকের ইসরায়েল নামক যে ইহুদি রাষ্ট্রটি ফিলিস্তিনের বুক চিরে এক বিস্ফোরায় রূপান্তরিত হয়েছে, সেই ইহুদি রাষ্ট্রটি আজ বস্তুত এই কাল্পনিক জাতিগত শ্রেষ্ঠত্বের বয়ানের উপরেই দাঁড়িয়ে আছে। এটি এমন একটি জাতিগত শ্রেষ্ঠত্বের বয়ান যার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। বিশ্বে যত প্রকারের প্রচার যন্ত্র ও গণমাধ্যম আছে তার সবগুলোই তারা সুনিপুণভাবে ব্যবহার করে তাদের জাতিগত শ্রেষ্ঠত্বের গাল গল্প তুলে ধরার জন্য।
তারা ঈশ্বরের কতটা আশীর্বাদ ও সমর্থন পুষ্ট সেসব বস্তা পচা কল্প কাহিনী কত অবলীলায় না প্রচার করে। তারা খুব দৃঢ়ভাবে দম্ভিকত্ব করে বলে থাকে, পৃথিবীর কোনো লড়াইয়েই তারা পরাজিত হবে না, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে হারাতে পারবে না, কারণ সব পরিস্থিতিতেই ঈশ্বর তাদের সাথে আছে। ঈশ্বরের কাছে তারাই সবচেয়ে বিশ্বস্ত ও শ্রেষ্ঠ জাতি। অথচ সম্প্রতি ইরানের সাথে যুদ্ধে লজ্জাজনকভাবে মার খেয়েছে। অন্যের জমি জোরপূর্বক দখল করে একটা মিথ্যা ধর্মীয় ও জাতিগত বয়ান দিয়ে তা জায়েজ করার এক অভিনব কৌশলের উপরেই মূলত যুগের পর যুগ ধরে টিকে আছে ইসরায়েল নামক অবৈধ এই রাষ্ট্রটি। এই নির্জলা মিথ্যা বয়ানটি সেদেশের একজন সাধারণ ইহুদি থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের সব ব্যক্তি অত্যন্ত সাবলীলভাবে প্রচার করে থাকে। শিক্ষক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, সেনাবাহিনীর অফিসার, মন্ত্রী পরিষদ সদস্য সবাই একযোগে এই ভ্রান্ত মতবাদটি প্রচার করে তাদের রাষ্ট্রের অস্তিত্বকে দীর্ঘায়িত করতে চায়। কিন্তু তাদের ধর্মীয় ও জাতিগত শ্রেষ্ঠত্বের ভ্রান্ত এই ধারণাটিকে সুপ্রতিষ্ঠিত করতে যে তারা অন্য জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের উপরে যে পরিমাণ নেককারজনক গণহত্যা ও সীমাহীন দুর্ভোগ চাপিয়ে দিচ্ছে, সেটি কি একসময় ইসরায়েল নামক বিতর্কিত এই রাষ্ট্রটির পতন ঘটাবে? মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের অন্তত 4টি ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর হামলার অভিযোগ উঠেছে। রোববার ভোরের দিকে শতাধিক ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক বাহিনীর চালানো এই হামলায় উলফার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। তবে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে মিয়ানমারে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এর খবরে বলা হয়েছে, আসামে উলফার 4টি ক্যাম্পকে নিশানা করে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা করেছে বলে অভিযোগ করেছে ভারতে নিষিদ্ধ এই সংগঠন। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের পূর্বাঞ্চলে অবস্থিত উলফার একাধিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী অভিযান পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনী। শতাধিক ড্রোন ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত এই বিদ্রোহী গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে। দেশটির একটি সূত্র বলছে, হামলায় উলফার কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি। নিহতদের মধ্যে উলফার অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং সংগঠনটির সামরিক শাখার জ্যেষ্ঠ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসমও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের বেসরকারি সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ইন্ডিপেন্ডেন্টের মিয়ানমারে অবস্থিত পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। রোববার ভোরের দিকে মিয়ানমারে গোষ্ঠীটির পূর্বাঞ্চলীয় ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করে উলফা আই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, সীমান্ত অতিক্রম করে ভারতীয় সেনাবাহিনীর চালানো এই হামলায় উলফা আইর অন্তত 19 জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরো কমপক্ষে 19 জন। মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরশত্রু ইরানকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইসরায়েল। এমনকি এই হামলায় লঙ্ঘন করেছে ইরাকের আকাশ সীমাও। এতে ক্ষুব্ধ বাগদাদ। শত্রু দেশের এমন আচরণের মোক্ষম জবাব দিতে এবার ইরাক নিয়েছে কড়া ব্যবস্থা। হামলা চালাতে গিয়ে অবৈধভাবে ব্যবহার করে ইরাকের আকাশ সীমা, কিন্তু তখন কিছুই করার ছিল না বাগদাদের, কেননা দেশটির হাতে নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিনা অনুমতিতে ইরাকের আকাশ সীমা ব্যবহার করায় তা হজম হচ্ছে না ইরাকের। বিবিসি ফার্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাইয়া আল সুদানি। কিন্তু ইসরায়েলের বিমান বাহিনীকে শায়েস্তা করতে না পারায় ফুঁসছেন ইরাকি প্রধানমন্ত্রী। তিনি জানান, ইসরায়েল আকাশ সীমা লঙ্ঘন করলেও কিছু করতে পারেনি তার দেশ, কারণ তাদের কাছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কোনো প্রযুক্তি নেই। এর আগে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিতে চেয়েছিল ইরাক, কিন্তু আমেরিকার বাধার মুখে ভেস্তে যায় সেই প্রচেষ্টা। অবশ্য এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইরাক। দেশটির পার্লামেন্টারি সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কমিটির প্রধান করিম আউলিল আল মোহাম্মদাউই জানান, ইসরায়েলের বিমান বাহিনী ইরাকের আকাশসীমা লঙ্ঘন করায় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিয়েছে বাগদাদ। এর অংশ হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে। দালাই মালার উত্তরসূরি নির্বাচন নিয়ে ভারত থেকে আসা মন্তব্যের জবাবে চীন কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তিব্বতের নির্বাসিত ধর্মগুরু সম্প্রতি ভারতের ধর্মমন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে এক অনুষ্ঠানে বলেন, পরবর্তী দালাই লামা কে হবেন তা নির্ধারণ করবেন শুধু তিব্বতী বৌদ্ধরাই।
চীনের এতে কোনো ভূমিকা নেই। এই বক্তব্যের জবাবে চীনা দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, তিব্বত বিষয়ের সিদ্ধান্ত চীনের একান্ত অভ্যন্তরীণ বিষয়, এতে অন্য কোনো দেশের কিছু বলার অধিকার নেই। চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং বলেন, ভারতের কিছু গবেষণা প্রতিষ্ঠান এবং কৌশলগত মহল থেকে দালাই লামার পুনর্জন্ম নিয়ে যে মন্তব্য আসছে তা সম্পূর্ণ অনভিপ্রেত। তিনি ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারকদের আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে চীন এ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না। বর্তমানে প্রায় 70,000 তিব্বতী শরণার্থী ভারতের ধর্মশালায় বসবাস করছেন, যেখানে তিব্বতে নির্বাসিত সরকার পরিচালিত হয়। অনেক বিশ্লেষকদের মতে দালাই লামার উপস্থিতি ভারতকে চীনের বিরুদ্ধে একটি কৌশলগত সুবিধা দেয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ধর্ম বা বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়ে কোনো অবস্থান নেয় না। এই টানাপোড়েনের মধ্যেই আসছে 15 জুলাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাচ্ছেন চীন সফরে। তিনি টিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে। 2020 সালে গালওয়াল সীমান্ত সংঘর্ষের পর এটাই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করে দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, ইউরোপের স্বাধীনতা বর্তমানে এমন এক ভয়াবহ হুমকির মুখে পড়েছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনোই দেখা যায়নি। প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি যেখানে বৈশ্বিক রাজনীতি অত্যন্ত জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন, ফ্রান্স আগামী বছর থেকে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াবে 3.5 বিলিয়ন ইউরো এবং 2027 সালের মধ্যে আরও 3 বিলিয়ন ইউরো বৃদ্ধি পাবে। তার পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মধ্যে ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করা হবে, যা পূর্ব পরিকল্পনার চেয়ে 3 বছর আগেই বাস্তবায়ন হবে। বিবিসি বলছে, 2017 সালে ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ছিল 32 বিলিয়ন ইউরো। ম্যাক্রোর প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আগামী 2 বছরের মধ্যে বাজেট দাঁড়াবে 64 বিলিয়ন ইউরোতে। তবে এই প্রস্তাব ফরাসি পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় আছে। বাস্তিল দিবসের আগের দিন দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে ভয় পাওয়াতে হয়, আর ভয় পাওয়াতে হলে শক্তিশালী হতে হয়। তিনি রাশিয়ার আগ্রাসনকে সাম্রাজ্যবাদী নীতি হিসেবে আখ্যায়িত করেন এবং ইউক্রেনের রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আজকের পৃথিবী আবারও পারমাণবিক শক্তির প্রতিযোগিতা ও বড় বড় সংঘাতের দিকে ফিরে যাচ্ছে। সম্প্রতি সামরিক জোট ন্যাটোর মিত্ররা সিদ্ধান্ত নিয়েছে সামরিক খাতে জিডিপির 5% ব্যয় করা হবে, যা আগে ছিল 2%। যুক্তরাজ্য নিজের প্রতিরক্ষা পর্যালোচনা ঘোষণা করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন, এটি মস্কোতে একটি বার্তা পাঠাবে। এদিকে ফরাসি সেনাবাহিনী প্রধান থিয়েরি বার্কার্ড গত শুক্রবার বলেন, রাশিয়া ফ্রান্সকে ইউরোপে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনে এখন যা ঘটছে তার মাধ্যমে আগামী দিনে ইউরোপের অবস্থান ঠিক হয়ে যাবে। পাক ভারত সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছিল কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জানালেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র শান্তির জন্য, প্রতিরক্ষার জন্য, কোনোভাবে আগ্রাসনের জন্য নয়। শনিবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ বক্তব্য দেন। সেখানে জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা, পরবর্তী সামরিক উত্তেজনা এবং পরমাণু সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করেন। শাহবাজ বলেন, ভারতের সেনা অভিযানে আমাদের 55 জন নিহত হয়েছেন, তবে পাকিস্তানও এর উপযুক্ত জবাব দিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শান্তির নীতিতে পরিচালিত হয়, এটি আত্মরক্ষার জন্য কোনো দেশের উপর আগ্রাসন চালাতে নয়। উল্লেখ্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ভারতের কয়েকজন সেনা নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি একাধিক প্রতিক্রিয়া জানায়। প্রথমে সিন্ধু পাড়ি চুক্তি স্থগিত করে ভারত, পরে 6 মে মধ্যরাতে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে সামরিক অভিযান চালায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। এর জবাবে পাকিস্তানও চালায় অপারেশন বুনিয়ান উল মারসুম, যা চলে টানা 4 দিন পর্যন্ত। পরিস্থিতি যখন আরো উত্তপ্ত হয়ে ওঠে তখন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে 10 মিনিট দুই দেশ সম্মত হয় যুদ্ধবিরতিতে। দুই দেশেরই পরমাণু শক্তিধর হওয়ায় এই সংঘাত আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি করে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে সংঘাত এতটাই তীব্র হয়েছিল যে তারা পরমাণু অস্ত্র ব্যবহারের দিকেও গড়াতে পারত।
এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছিলেন পরিস্থিতি ছিল পারমাণবিক সংকটের দ্বারপ্রান্তে। তবে শাহবাজ শরীফের বক্তব্য স্পষ্ট, পাকিস্তানের পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহার কোনোভাবে আলোচনায় আসেনি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আজারবাইজানে বসে সিরিয়াকে ইহুদিদের কাছে বিক্রি করে দিলেন প্রেসিডেন্ট আল-সারা। ইসরায়েল রাষ্ট্রে ক্যান্সার, পতন হবে যখন তখন। মিয়ানমারে ভারতীয় সেনাবাহিনীর শতাধিক ড্রোন হামলা। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক। এবার ভারতকে যে কড়া বার্তা দিল চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে, মন্তব্যে ম্যাক্রো। ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়ে যা বললেন শাহবাজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।